লুহান দু হাতে লিওনের গলা জড়িয়ে ধরে রেখেছে। রিকির কথা শুনে দুই দিকে মাথা নাড়িয়ে ধীরে কণ্ঠে বলে উঠল, নো, আমার ড্যাড নেই। আজ পর্যন্ত ওনাকে দেখিনি আমি। লুহানের মুখে এমন কথা শুনে রিকি ও লিওন চমকে উঠল। লিওন অদ্ভুত চোখে তাকিয়ে থেকে চট করে একটানে লুহানের মুখে মাস্ক খুলে ফেলল এবং মাথার ক্যাপও খুলে ফেলল। সঙ্গে সঙ্গে এক ঝাঁক ব্রাউন চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর এসে পড়ল এবং লাল হয়ে যাওয়া ধবধবে ফর্সা আদুরের মুখখানা বেরিয়ে এলো। বাচ্চা ছেলেটার চেহারা দেখার মতো রিক্কির মুখ হা হয়ে গেল। সে অবিশ্বাস্য চোখে লিওনের দিকে তাকায় এবং দেখে লিওনও থমকে দাঁড়িয়ে আছে। চোখের দৃষ্টি বাচ্চা ছেলেটির সুন্দর চেহারা দিকে নিবদ্ধ, যেন চোখের পলকে ফেলতে ভুলে গেছে। একদম হুট করে ঘটে যাওয়া ঘটনাতে লুহান হকচকিয়ে উঠল, কারণ তার মমের বারণ রয়েছে অপরিচিত কাউকে মুখ দেখানো নিয়ে। সে তড়িঘড়ি করে নিচে নেমে ক্যাপ ও মাস্ক করিয়ে নিয়ে আবার পরে নিল। লিওনের হাত থেকে ব্যাগটা নিয়ে কাঁধে ঝুলিয়ে নিজের ক্লাসরুমের দিকে দৌড় দিল এবং বলে উঠল, থ্যাংক ইউ ভালো আঙ্কেল, আমাকে আদর করার জন্য। ভাইকে চলে যেতে দেখে নিককেও তার পাপার কোল থেকে নিচে নেমলো। ব্যাগ নিয়ে যেতে চাইল, রিক্কি বাধা দিল। নিক্কি পেছনে ঘুরে তাকাতেই রিক্কি জিজ্ঞেস করলো, ওর নাম কি? অরণ্য। পুরো নামটা? পাপার কথা শুনে নিক্কি নিজের মাথা চুলকিয়ে মিনমিন করে বলল, সরি পাপা, ভাইয়ের পুরো নাম বলা নিষেধ। মেয়ের কথা শুনে রিক্কি ভ্রু কুঁচকে গেল। নিক্কির সামনে হাঁটু গেড়ে বসে শান্ত গলায় বলল, আমি তো তোমার পাপা নই, তাহলে আমার কাছ থেকে কেন লুকাবে সোনা? তুমি না আমায় ভালোবাসো? রিক্কির আদুরে মাথা কথাগুলো শুনে নিক্কি হেসে এগিয়ে এসে কানে কানে ফিসফিসিয়ে বলল, ভাইয়ের পুরো নাম অরণ্য চৌধুরী লোহান। আমি যে এটা তোমাকে বলেছি সেটা মাম্মা বা মামুনি বলবা না, ওকে? রিক্কি রোবটের মতো মাথা নাড়িয়ে সম্মতি দিতেই নিক্কি পাপার গালে চুমু দিয়ে দৌড়ে ভেতরে চলে গেল। এদিকে রিক্কি ওখানে বসে রইল, তার কানের কাছে মেয়ের বলা কিছু বাক্যগুলো বেজে চলছে। সে কিছু একটা ভেবে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, ওই হাফ ব্যাটারি আর অন্য কারো সন্তান নয়, বরং তোর সন্তান, মিস্টার লিওন চৌধুরীর একমাত্র রাজপুত্র মিস্টার অরণ্য চৌধুরী লোহান। কিন্তু এটা কিভাবে সম্ভব? 6 বছর আগে না ভাবিজানের মিসক্যারেজ হয়েছিল? তাহলে এই ফুলকপি কই থেকে এলো? আর এলো তো এলো, একেবারে তোর ফটোকপি হয়ে এসেছে। আই অ্যাম 100% শিওর ওই বিচ্ছু তোরই ছেলে, কারণ তুই যেমন তোর ছেলেটাও ঠিক তেমনই। রিকি এক নাগাড়ে কথাগুলো বলে খেয়াল করলো লিও দৌড়ে গেটে দিকে যাচ্ছে। এটা দেখে সেও উঠে দাঁড়িয়ে বন্ধু ওরপে বছের পেছনে দৌড়ে যেতে যেতে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস লিও? লিওনের উন্মাদের মতো দৌড়ে বাইরে যেতে যেতে দাঁতে দাঁত চেপে বলে উঠল, সব প্রশ্নের উত্তর জানা ভান্ডারিকের ভাঙতে। চট্টগ্রামের মেন রোডে অস্বাভাবিক গতিতে ধেয়ে চলছে একটি ব্ল্যাক রঙের বিএমডব্লিউর ব্র্যান্ডের কার। সব সিগন্যাল অমান্য করে এক প্রকার হাওয়ার বেগে ছুটে চলছে। মাঝে মধ্যে অন্য কারোর সঙ্গে ঘর্ষণ হতে হতে বেঁচে যাচ্ছে। ভিন্ন যানবাহনের ফাঁক ফোকরের মধ্যে দিয়ে চিরে বেরিয়ে আসছে। ড্রাইভিং সিটে রক্তচক্ষু নিয়ে বসে আছে, গাড়িটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে লিওন। তার মেজাজের সঙ্গে গাড়িটার চাঙ্গে ওঠার উপক্রম। পাশের সিটে বসে বুকে চেপে হাত গুটিয়ে বসে আছে রিকি। তার যতগুলো দোয়াদুরু জানা রয়েছে সবগুলো ইতিমধ্যে পড়ে ফেলছে। মনে মনে উপরওয়ালাকে ডাকছে আর লিওনকে বকাবকি করছে। সে কোনো মতে নিজের জানটাকে বাঁচাতে বসে থেকে আল্লাহ 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 করছে। সে খুব করে চাচ্ছে আজ যেন তার জীবন্ত অবস্থায় স্টোরে যেতে পারে। আর মনে মনে প্রতিজ্ঞা করছে, এই তার ছেঁড়া যখন রেগে থাকবে তখন ভুলেও ওর গাড়িতে উঠবে না, না হলে ওর সাথে সাথে সেও বিনা টিকিটে উপরে চলে যাবে। 30 মিনিটের রাস্তা প্রায় 5 মিনিটের মধ্যে এসে পৌঁছালো। লিও এর সামনে এসে সজোরে ব্রেক কষল লিওন। সিট বেল্ট টেনে খুলে পা দিয়ে জোরে লাথি মেরে হনহন করে বের হয়ে গেল। রিকিও ডোর খুলে বের হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়েছে। আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করছে। তার বুকটা এখনও ধুকপুক ধুকপুক করছে। ভাগ্যিস সকালে কিছু খায়নি, নয়তো দেখা যেত এতক্ষণে সব কিছু বের হয়ে রাস্তার পাশে গোড়াগড়ি খেত। লিওন স্টোরের ভেতর প্রবেশ করে চিৎকার দিয়ে বলে উঠল, আরিয়ান চৌধুরী কোথায় তুই? বের হ বলছি। হঠাৎ করে শান্ত স্টোরের ভেতর এমন ভয়ঙ্কর হুঙ্কার শুনে সবাই ভয়ে চমকে উঠল। সব কাস্টমার পিছনে ঘুরে তাকিয়ে থাকলো। স্টাফরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। অনু ভেতর থেকে এক প্রকার ছুটে এসে লিওনের সামনে দাঁড়ায়। তাকে দেখে লিওন দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো,
ওর ওই মিথ্যেবাদী বোন কোথায়? হ্যাঁ, কোন চিপে লুকিয়ে আছে? অনু কিছু বুঝতে না পেরে বলল, আপু এখানে এসেই আমার বাসায় ফিরে গেছে। কিন্তু আপনি এমন করছেন কেন ভাইয়া? কি হয়েছে? আগে বড় শয়তানকে দেখে নি, তারপর তোকে দেখে নিচ্ছি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হিস হিসিয়ে কথাটি বলে লিওন পিছনে ঘুরে বড় বড় পা ফেলে বাইরে চলে গেল। অনু কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে সেও দৌড়ে বাইরে এলো এবং দেখলো লিওন একাই গাড়ি নিয়ে চলে যাচ্ছে। রাস্তার পাশে রিকি চুপচাপ দাঁড়িয়ে আছে। অনু কাছে এসে চিহ্নিত মুখে জানতে চাইলো, কি হয়েছে ওনার? ভাইয়া তো রেগে আছে কেন? অনুর কথা শুনে রিকি চট করে পিছনে ঘুরে তাকায়। অনু আরও কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ রিক্কির চাহনি ভালো লাগছে না তার। হঠাৎ করে এদের দুই বন্ধুর কি হলো বুঝতে পারছে না। রিক্কিকে দেখে মনে হচ্ছে উনিও রেগে আছে, কিন্তু কেন? তুমি সবটা জানতে অথচ আমায় একবারের জন্য বললে না, এটা কিন্তু একদম ঠিক করনি। রিক্কির কথা শুনে অনুর চোখ দুটো বড় বড় করে বলল, আশ্চর্য, আমি এবার কি করলাম? তুমি জানতে না লুহান লিওনের সন্তান? রিক্কির মুখে লুহানের আসল পরিচয় শুনে অনু চমকে উঠল। সে অবাক করে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন? অনুর এবার কথা শুনে রিক্কি ভীষণ রেগে গেল। সে আশেপাশে একবার তাকিয়ে চট করে অনুর দু হাতের বাহু চেপে ধরে নিজের কাছে নিয়ে এলো এবং দাঁত কিরমির করে বলল, কি ভেবেছিলি? হুঁ, আমার কখনো তোমার ভাগ্নের আসল পরিচয়টা জানতে পারবো না? আমাদের দেখে তোমার এতটা বোকা মনে হয়? আর শুধু আমি না, তোমার পেয়ারের ভাগ্নের আসল পরিচয় তার বাপও জেনে গেছে। ডু ইউ নো হোয়াট আই মিন? রিকের কথা শুনে আরেক দফা চমকে উঠল অনু। তার মানে এই সাইকোটা সব কিছু জেনে গেছে, আর এই জন্য তার আপুকে পাগলের মতো খুঁজছিল। ও নিশ্চয়ই তার আপুর কাছে গেছে। ওই লোকটাকে দেখে বোঝা যাচ্ছিল ঠিক কতটা রেগে আছে। তার উপর তার আপুটা বাসায় একা রয়েছে। ওখানে গিয়ে যদি আবারও অতিথির মতো বাজেভাবে হার্ট করে, তখন তখন কি হবে? ভাবতে গিয়েও অনু ভয়ে শুকনো ঢোক গিলল। সে রিকি কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে রাস্তার দিকে এগিয়ে যেতেই রিকি হাত চেপে ধরে বাধা দিল। কোথায় যাচ্ছ? অনু পিছনে ঘুরে অসহায় চোখে তাকিয়ে বলল, প্লিজ হাত ছাড়ুন, আমাকে এই মুহূর্তে বাসায় ফিরতে হবে। তাহলে অনেক বড় অঘটন ঘটে যাবে। অনুর কথা মানে বুঝতে পেরে রিকি শান্ত গলায় বলো, সমস্যা নেই, কিছু হবে না। লিও আগের মতো নেই, ও ভাবিজানকে হার্ট করবে না, এটা নিশ্চিন্তে থাকতে পারো। আপনার বন্ধুর উপর আপনার বিশ্বাস থাকলেও আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই, কারণ ওই অশুভ বেয়াদব লোকটা রেগে গেলে যা ইচ্ছে করে ফেলতে পারে। আশা করছি চৌধুরী মেনশনে আমার আপুর সঙ্গে কী করেছিল সেটা ভুলে যাননি। অতীতে কি হয়েছে না হয়েছে সেসব এখন ভুলে যাও। আমি বলছি তো, লিওন উল্টোপাল্টা কিছুই করবে না। আর যদিও কিছু করে থাকে তাহলে এতে সমস্যা কী? ভুলে যেও না তোমার আপুর ও বউ হয়। সো এই ব্যাপারে আর একটা কথা শুনতে চাই না, নয়তো আমি আমার লিমিট ক্রস করে ফেলবো। তখন দেখা যাবে তুমি নিজেই নিজেকে আমার কাছ থেকে রক্ষা করতে পারবে না। সেখানে বড় বোনকে রক্ষা করা তো দূরে থাক। রিকিকে এহেন কথাবার্তা শুনে অনুর মুখ হা হয়ে গেল। সে অবিশ্বাস চোখে তাকিয়ে থেকে বলল, আপনি তো আগে এমন ছিলেন না, তাহলে কেন এখন এত পরিবর্তন? আমি আগে থেকে এমন ছিলাম, কিন্তু তোমার কাছে ভালো হয়ে থাকার চেষ্টা করেছি জাস্ট কারণ আমি চেয়েছিলাম আমার উড়ানচণ্ডীকে ভালোবেসে নিজে করে নিব। তুমি আমার ভালো মানুষই ডিজার্ভ করো না, তাই ভাবছি আর এই ভালো মানুষ হওয়ার একটু চেষ্টা করব না, বরং ঠিক ততটাই খারাপ হতে চাই যতটা খারাপ হলে তোমার চোখে নিজের জন্য ঘৃণা দেখতে পাবো। প্রিয় মানুষটিকে বলা কথাগুলো শুনে অনু মুচকি এসে কিছুটা এগিয়ে এসে ধীরে কণ্ঠে বলল, আপনি যতটা খারাপ হতে চান, আমাকে আঘাত করতে চান, আমাকে ঘৃণা করতে চান, করুন। এতে আমার কোনো সমস্যা নেই রিক্কি সাহেব। আমি না হয় আমার ভালোবাসা দিয়ে আপনাকে ভালো করে নেব। শুধু আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আমার শান্তিটা আমাদের ছোট্ট অবুঝ মেয়েটাকে দিবেন না। ও এই কদিনে আপনাকে বড্ড ভালোবেসে ফেলেছে। আমাকে আপনি না মেনে নিন, তবুও আমার মেয়েটাকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। এর জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। চিন্তা করো না, তোমার জন্য আমাদের মেয়ে একটু কষ্ট পাবে না। আমার মেয়ের সুখের জন্য তোমাকে দ্বিতীয়বারের জন্য বিয়ে করতে রাজি। সো এই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না, বরং তুমি এটা ভেবে যে আমার কাছে আসবে কি না। আই রিপিট, আমার কাছে থাকলে প্রতিনিয়ত কষ্ট উপভোগ করতে হবে, হয়তো একটু বেশিই। তাই বলছি, যা সিদ্ধান্ত নিবে একটু ভেবেচিন্তে নিবে, না হয় দিন শেষে পস্তাতে হবে তোমাকে। কবুল।
আপনার সমস্ত রাগ ঘৃণাকে কবুল। আপনার দেওয়া প্রতিটি আঘাত কষ্ট কবুল। আমার জীবনটা ধ্বংস হলো আপনাকে কবুল। এই পুরো খারাপ মানুষটাকেই কবুল। আপনি খারাপ হন বা ভালো, আমার এতে কোনো সমস্যা নেই। আমি শুধু চাই এই আপনিটাই আমার একান্ত ব্যক্তিগত পুরুষ হয়ে থাকুন। আপনাকে স্পর্শ করার অধিকার শুধু এই বেঈমান আমিটার না হয় থাকুক। আপনার অংশ আপনার রক্ত শুধুমাত্র এই আমিটার গর্বেই ধারণ হবে। আপনি শুধু আমার হয়ে থেকে যান, তাহলে আর আমার কোনো কিছু চাওয়ার নেই। আমি যে আপনাকে অন্য কোনো নারীর হতে দেখতে পারবো না, কারণ আমি খুব স্বার্থপর, খুব। অনুর কথাগুলো শুনে রিক্কির চোখ দুটো বন্ধ করে শান্ত গলায় বলল, আজ আমি তোমায় কথা দিলাম, এই লর্ড রডিকেট তুমি বর্ধিত আর অন্য কারণ নয়। ঝাপসা ঝাপসা অন্ধকার রুমের ভেতর রকিং চেয়ারে হেলান দিয়ে বসে আছে। নিজের ছেলের হাস্যজ্জ্বল ছবি দেখছে অরি। ছেলের রক্তিম ঠোঁটের কোণে হাসি দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে ছবিতে ঠোঁট ছুঁয়ে দিয়ে বুকের মাঝে কিছুক্ষণ চেপে ধরে রাখলো। চোখ দুটো বন্ধ করতে টপ টপ করে গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ছবিটার সামনে নিয়ে এসে দীর্ঘশ্বাস ফেলে ধীরে কণ্ঠে বিড়বিড় করে বলতে শুরু করলো, সরি মাই সান, আমি তোমায় অনেক কষ্ট দিয়ে ফেলছি তাই না? কিন্তু আমি করতাম, কি করতাম বলো? যেই মানুষটা আমাকে শুধু ঘৃণাই করে গেছে, সেই মানুষটার কাছে কিভাবে থাকতাম বলো? তুমি জানো না তোমার ড্যাড আমাকে ঠিক কতটা হার্ট করেছে। উনি এসব রাগ জেদ প্রতিশোধের নেশা উন্মাদ হয়ে করছিল। আর কোথাও না কোথাও হয়তো আমার ভুলও ছিল, যার ফল খুব ভয়ঙ্করভাবে পেয়েছি। তবুও না চাইতেও একটু বেশি আঘাত পেয়েছি। একজন মেয়ের কাছে নিজের সতীত্ব, নিজের সম্পদ, নিজের অহংকার, অথচ তোমার ড্যাড জোর করে আমার সেই অহংকার ছিনিয়ে নিয়েছে, তাও মৃত্যুর সমান যন্ত্রণা দিয়ে। বিয়ের পর উনি আর আমার উপর অধিকার থাকলে উনি সেটা ভয়ানকভাবে নিজের সাথে ব্যবহার করেছে। তোমার ড্যাডের কাছে যাওয়ার পর সুখ শান্তি কী জিনিস সেটাই ভুলে গেছিলাম। কখনো খাবার নিয়ে কষ্ট করতে হয়নি, অথচ তোমার ড্যাড আমাকে না খেয়েও রেখেছিল। জানো, আমি খিদে জ্বালা সহ্য করতে না পেরে চুরি করে খাবার খেয়েছি। উনি যখন প্রতি রাতে মদ খেয়ে মাতাল হয়ে এসে আমার উপর দুর্বল শরীরটাকে হিংস্র পশুর মতো ছেড়ে খুবড়ে খুবড়ে খেত, তখন মনে হতো এই যন্ত্রণা থেকে মৃত্যু অনেক ভালো। বিশ্বাস করো মাইসান, তোমার মম নিজেকে শেষ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তোমার মহান ড্যাড আমাকে একটুও রেহাই দেয়নি। এমনকি আমাকে শ্যুট করতেও ওনার বিন্দুমাত্র হাত কাঁপেনি। তারপর হঠাৎ করে একদিন জানলাম তুমি আমার এই ছোট্ট পেটের মাঝে রয়েছো। বিশ্বাস করো, ওই দিন খুব কেঁদেছিলাম, কারণ আমি কখনোই চাইনি অমন একটা অমানুষের অংশ আমার গর্ভে আসুক। কিন্তু কি আর করার ছিল বলো? ওনার প্রতি রাতে করা জঘন্য কাজের ফল তো একদিন না একদিন পেতেই হতো। ওনার উপর আমার এক আকাশ সমান ঘৃণা থাকলেও তোমার উপর একটুও ছিল না, কারণ তুমি তো নিষ্পাপ একটা শিশু। সেখানে তোমার কী দোষ ছিল? ওনার ভুলের শাস্তি কেন আমি তোমায় দিতে যাব? তুমি ওনার যতটা অংশ ঠিক ততটাই আমারও অংশ। আর নিজের জানকে কি কখনো মা কষ্ট দিতে পারে? উহ, কখনো পারে না। কারণ মা তো মাই হয়। সে দুনিয়ার সব ঝড়ঝাপটার মাঝেও নিজের সন্তানকে আগলে রাখার ক্ষমতা রাখে। ঠিক তেমনই আমিও তোমাকে তোমার ড্যাডের কাছ থেকে আগলে রাখার চেষ্টা করেছিলাম, কারণ আমার খুব ভয় হয়েছিল উনি যদি তোমাকে মেনে নিতে উল্টাপাল্টা কিছু করে দেয়, তখন কি হতো। আর যাই হোক, তোমার পোষা ড্যাডকে একটু বিশ্বাস করতাম না, আর উনি বিশ্বাস করার মতো এই পর্যন্ত কোনো কাজই করেনি। সেফটির কথা ভেবে সিদ্ধান্ত নিলাম তোমার ড্যাডের থেকে দূরে সরে যাব, কারণ আমি চাইনি ওই হার্টলেস মানুষটার মতো তুমিও তৈরি হও। তুমি যদি ওনার কাছে থাকো তাহলে আই অ্যাম শিওর তুমি ওনার মতোই তৈরি হতে। আমি চেয়েছিলাম তোমাকে একজন আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে, কিন্তু আমি ভুলে গেছিলাম যে রক্ত তো অরক্তই হয়। তুমি আমার গর্ভে ছিলে 9 মাস, অথচ হলে একদম বাপের ডুপ্লিকেট। মনটা আমার মনে হলেও তুমি পুরোটা একদম ওই মানুষটার মতোই হয়েছো। ওই লোকটার মতোই তোমার রক্ত সবসময় গরম থাকে, সহজে কাউকে সহ্য করতে পারো না। এই বয়সে তো রাগ যে দেখে আমি অবাক না হয়ে পারি না জানো। তবুও আমি চেষ্টা করি তোমাকে শান্ত রাখার জন্য, কারণ তুমি আমার অনেক কষ্টের একমাত্র ফল। তোমাকে যে একসময় হারিয়ে ফেলেছিলাম, কিন্তু উপরওয়ালার দয়ায় তোমাকে কেউ কেড়ে নিতে পারেনি জানো। তোমার ড্যাডির মতো আমার ড্যাডও পচা ছিল। নিজের স্বার্থের জন্য তোমার দাদি দাদা দাদিকে শেষ করে দিয়েছে, সঙ্গে তোমার মামাকেও।
ওর শাস্তি ওনারা পেয়ে গেছে। তোমার মামুনি যখন আমাকে নিয়ে পালিয়ে এলো তখন মাম্মা পাপাকে কাছে পেয়ে খুব হ্যাপি হয়েছি। আমি জানতাম ওনারা তোমাকে মেনে নেবে। আর যাই হোক, তোমার ড্যাডের শাস্তি তোমাকে পেতে দিবে না। কিন্তু বোকা আমি, যাদেরকে তোমার জন্য নিরাপদ ভেবে স্বস্তি নিঃশ্বাস ফেলেছিলাম, তারাই সুযোগ বুঝে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার প্ল্যান করেছিল। হা হা হা, দারুণ না? আমার তো ভাবলেই হাসি পায়, কিন্তু বুকের ভেতরটা ভীষণ জ্বালা করে। নিজের মাম্মা পাপা যে এমনটা করবে সেটা কল্পনাও করতে পারিনি। ওই দিনই আরেক দফা মেরে গিয়েছিলাম আমি, জাস্ট আমার শরীরটা জীবিত ছিল। শোনা, তোমার নানু যখন আমার জন্য নিজের হাতে জুস বানিয়ে নিয়ে এসেছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম। মনে মনে অনেক আনন্দ হচ্ছিল, কারণ ওনারা তোমায় মেনে নিয়েছে ভেবে। কিন্তু আমি জানতামও না ওই জুসের ভেতর ওষুধ দেওয়া হয়েছিল। আমি তো খুশি মনে সেটা খেতেই যাচ্ছিলাম, কিন্তু ভাগ্যের কি অদ্ভুত পরিহাস দেখো। আমি জুসের গ্লাসে চুমুক দেওয়ার আগেই খেয়াল করি জুসের ভেতরে কিছু একটা পড়ে রয়েছে। হয়তো খোলা রাখা অবস্থায় থাকাকালীন কিছু একটা উড়ে এসে পড়েছে। আমি তোমাকে নিয়ে একটুও রিস্ক নিতে চাইনি। ওই ছোট্ট পোকাটা যদি বিষাক্ত হয় তখন, তাই আমি ঠিক করে পাপাকে বলে আবারও জুস বানিয়ে দিব, আর ওটাই গিয়ে দেখব। তারপর জুসের গ্লাস হাতে নিতেই তোমার নানুর রুমের দিকে যাচ্ছিলাম। দরজার কাছে এসে ভেতর থেকে কিছু কথাবার্তা শুনে ওখানেই থমকে যাই। জানো, আমি যখন জানলাম তোমার নানুরা তোমার ক্ষতি করতে চাচ্ছে, তখন আমার দমটাই বেড়ে যাচ্ছিল। কোনো মতে ওখান থেকে পাথরের মতো হেঁটে নিজের রুমে যাই। ওয়াশরুমে গিয়ে বেসিংয়ে ফেলে দিই। সঙ্গে হাউমাউ করে অনেক অনেক কেঁদেছিলাম। তোমার মামের বিশ্বাসই হচ্ছিল না ওনারা এমন কিছু করতে পারে। তোমার ড্যাডের সঙ্গে সঙ্গে ওনাদের উপর থেকে বিশ্বাস নামক বস্তুটা উঠে গিয়েছিল। ইচ্ছে করছিল ওখান থেকে ছুটে পালিয়ে যেতে, যেখানে চেনা কেউ থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো। কিন্তু সেটাও আমি আর পারিনি, কারণ আমরা ছিলাম এক ভিন্ন দেশে, যেখানে চাইলেও তোমাকে নিয়ে একা বেরিয়ে যেতে পারতাম না। তারপর আমিও নাটক করে প্ল্যান করি, ওনারা যদি অভিনয় করতে পারে তাহলে আমিও কেন পারবো না। আফটার অল, আই অ্যাম ওনাদেরই মেয়ে। ওনারা যদি ছলনা করতে পারে তাহলে আমিও পারি। সো ওষুধ মেশানো মেশানো জুস খাওয়ার মিথ্যে নাটক করলাম। তুমি পেটে আসার পর থেকে এমনিতেই বমির উপরই ছিলাম। পেট ব্যথা করায় মিথ্যে হলেও বমি করতে করতে সত্যি আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল। আর সেটাই ধরে নিয়েছিল আমি জুস খেয়েছি, এবং যার ফলে শরীর খারাপ করেছে। তারপর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সর্বপ্রথম যেই গাইনি ডাক্তার আমাকে তোমার কথাটা জানিয়েছিল, উনি তখন আমাকে চেক আপ করে এবং সব কিছু স্বাভাবিক ছিল। জাস্ট অতিরিক্ত মানসিক চাপ ও ঠিকমতো খাওয়া দাওয়া না করায় ফলে অমনটা হয়েছিল। কিন্তু সেটা তো বাইরের সবাইকে বলতে দিতে পারতাম না, কারণ পাপা যদি জেনে যেত তুমি সুস্থ রয়েছ, তাহলে শিওর উনি আবারও তোমার ক্ষতি করার চেষ্টা করতো। তাই ডক্টর ম্যাডামকে অনেক অনেক রিকোয়েস্ট করে উনি যেন বাইরে গিয়ে মিথ্যে কথা বলে। ওনাকে সবটা খুলে বলি। উনি একজন মা, তাই হয়তো আরেক অসহায় মায়ের কষ্টটা বুঝতে পেরেছিল। তাই তো আমার কথা মতো উনি কেবিনের বাইরে গিয়ে সবটা মিথ্যে কথা বললেন। কিন্তু সেটা তোমার ড্যাড জানতে পেরে ভীষণ রেগে গিয়েছিল, সঙ্গে অনেক ইমোশনাল হয়ে পড়েছিল। তোমার ড্যাড যখন তোমাকে হারিয়ে ফেলার পর ছোট্ট বাচ্চাদের মতো কাঁদছিল, তখন আমার খুব কষ্ট হয়েছিল। আমি বেকুব মেয়ে সব কিছু ভুলে গিয়ে তোমার ড্যাডের কাছে যাই। ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলার চেষ্টা করেছিলাম তুমি সুস্থ আছো এবং আমার গর্বে ভালো আছে। কিন্তু তোমার ওই পচা ড্যাড আমার কথা পুরোপুরি না শুনিয়ে আমার ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে দেয়। বিশ্বাস করো, এক মুহূর্তের জন্য আমি ভয়ে থমকে গিয়েছিলাম, কারণ তোমার ড্যাডকে খুব ভালো করে চেনা রয়েছে। উনি নিশ্চয়ই আবারও কিছু একটা করার প্ল্যান করছিল। আমি জানতাম উনি আমাকে হার্ট করতো, কিন্তু নিজে থেকে বেশি তোমার জন্য চিন্তা হচ্ছিল, কারণ আমি কখনোই চাইনি ওনার ভুলের জন্য আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলি। তখনই আমি চিৎকার দিয়ে বলতে চেয়েছিলাম তোমার কথাটা, যেন উনি আমাকে আঘাত করতে গিয়ে যেন তোমাকে আঘাত করে না ফেলে, কিন্তু আমি বলতে পারিনি তোমার কথাটা, তার আগেই জ্ঞান হারিয়ে ফেলি। তারপর যখন জ্ঞান ফিরে সব অতীত জানলাম, তখন আরেক দফায় শেষ হয়ে গেছি। তুমি যদি আমার গর্বে না থাকতে তাহলে হয়তো আমি নিজেকেই শেষ করে দিতাম, কারণ তখন তুমি ছাড়া আমার বেঁচে থাকার কোনো মানেই ছিল না। ওই দিন তোমার ড্যাডের চোখের নিচের জন্য
অনেক অনেক ঘৃণা দেখছি। উনি নিজে স্পষ্ট গলায় স্বীকারোক্তি দেন যে তোমার ড্যাড আমাকে একটুও ভালোবাসে না, বরং শুধু ঘৃণাই করে। এবং এটাও বলেছিল উনি তো বিডিতে এসেছিলেন আমাকে মেরে ফেলার জন্য, কিন্তু আমাকে দেখার পর উনি নিজের প্ল্যান চেঞ্জ করে নেন। দিন শেষে উনি তো একজন পুরুষ, নিজের চাহিদা মেটাতে আমাকে কিডন্যাপ করে জোর করে বিয়ে করে নিল। উনি আমাকে বিয়ে করতেও চায়নি, শুধুমাত্র নিজের কাছে লিগারভাবে রেখে দেওয়ার জন্যই পুতুল খেলার মতো করে বিয়ের জন্য পবিত্র একটা সম্পর্কের নাম দিয়েছিলেন। উনি যদি পারতো তাহলে আমাকে নিজের রক্ষিতা বানিয়ে রাখতো। আমাকে বিয়ে করে ওনার দুটো লাভ হয়েছে। প্রথমত নিজের প্রতিশোধ নিতে পেরে, দ্বিতীয়ত নিজের ব্যক্তিগত কাজ হাসিল করতে পেরে। এতে তো কিছু করার পরও যখন সব সত্যটা জানলাম, তখনও মনে হয়েছিল তোমার ড্যাড একটা সুযোগ দেওয়া যায়, কিন্তু উনি না, নিজে এসে সরি বলেছে আর নিজের ইগো কমিয়েছে। ওনার অতীতের করুণ কথাগুলো যে আমার বুকটা ফেটে যাচ্ছিল। যদি উনি তখন একবার, জাস্ট একবার এসে নিজের করা অন্যের কষ্টের জন্য ক্ষমা চেয়ে নিত, বলতো চলো আজ থেকে না হয় আমরা একটা নতুন জীবন শুরু করি, কিন্তু উনি এমনটা কিছুই বলেনি। উল্টো আমার থেকে দূরত্ব বজায় রেখে চলতো। তখন মনে হয়েছিল হয়তো উনি আমায় আর চান না, আর চাইবেনও কেন। ওনার মতো আমার ওনার থেকে ওনার অংশকে কেড়ে নিয়েছি, তার উপর উনিও আমাকে ঘৃণা করেন। সেখানে সুযোগ সংসারের নাম নেওয়াটাই ভুল হতো। জানো মাইছান, তোমার ড্যাড যদি একটু ভালোবেসে আমাকে আগলে রাখতো, তাহলে হয়তো আজ এই কষ্টটা তোমাকে পেতে হতো না। হুম, আমি চাইলেই পারতাম তোমার ড্যাডকে সব বলে দিতে, কিন্তু তারপর কি হতো? হয়তো উনি তোমার জন্য ভালো হওয়ার চেষ্টা করতো, কিন্তু আমার কি হতো? আমি কিভাবে ওই লোকটার সাথে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতাম? দেখা যেত এই মানসিক চাপের জন্যই হয়তো আমি মরে যেতাম। জানো, আমার খুব লোভ ছিল একটু শান্তিতে বেঁচে থাকার জন্য। তোমাকে বড় হাতে দেখার খুব ইচ্ছে ছিল। নিজের অদক্ষ হাতে একটু ছোট্ট তুমিটাকে ভীষণ ভালোবাসা দিয়ে লালন পালন করার তীব্র শখ ছিল। তোমার আদুরে কণ্ঠে মা ডাকাটা শোনার জন্য আমার মনটা বড়ই তৃষ্ণার্ত ছিল। 9টা মাস বহু কষ্টে পার করে তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছিলাম জানো। তুমি হওয়ার সময় যখন আমার পেটের ভেতর ঘুরে গিয়েছিল এবং আমার প্রচুর ব্লিডিং হয়েছিল, তখন পচা ডাক্তাররা বলেছিল যে কোনো একজনকে বাঁচানো সম্ভব। এটা শোনা মাত্র আমি সব ব্যথা ভুলে গিয়ে ফ্যাল করে তাকিয়েছিলাম। তোমার মামুনিও তখন প্রেগনেন্ট ছিল। আমার পাশে ওই একমাত্র সঙ্গী ছিল। ও যখন এসব জানতে পারলো তখন তো আমাকে বাঁচানোর কথা বলে দিয়েছিল, কিন্তু বোকা মেয়েটা ভুলে গিয়েছিল তোমায় যদি কিছু হয়ে যেত তাহলে আমি এমনিতেই মরে যেতাম, কারণ আমার কাছে আর আর বেঁচে থাকার কোনো কারণই ছিল না। তাই ডক্টরকে বলে দিই তোমাকে যেন যেইভাবেই হোক বাঁচিয়ে নিক, এতে আমার কিছু হলে কোনো আফসোস নেই। আমি না হয় ওই দূর আকাশের তারা হয়ে তোমাকে দেখতাম। ডক্টরকে এটাও বলেছিলাম আমার যদি কিছু হয়ে যায় তখন তারা যেন তোমার মামুনিকে বলে দেয় আমি তোমাকে তোমার ড্যাডের কাছে দিতে বলেছি, কারণ আমি জানতাম পৃথিবীতে আমার পরে তুমি আমার ড্যাডকেই ভালো থাকতে, হয়তো একটু বেশি ভালো থাকতে, কারণ উনি আমাকে ঘৃণা করলেও তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতো। ওনার উপর এটুকু বিশ্বাস হয়েছিল আমার। তুমি আসার পর ডক্টররা ভেবেই নিয়েছিল হয়তো তখনই আমার জীবনের শেষ সমাপ্তি। আমিও সেটাই ধরে নিয়েছিলাম। আধো আধো চোখে কোনো রকম তোমার এক পলক দেখে একটা চুমো খেয়েছিলাম, তারপরে জ্ঞান হারাই। আমি তো ভেবেই নিয়েছিলাম আর কখনো আমার সন্তানকে দেখতে পারবো না, আদর করতে পারবো না। কিন্তু দিনে একবার যখন জ্ঞান ফিরে আধো আধো চোখে তোমায় তোমার মামুনির কোলে দেখতাম, তখন আমি খুব করে চেয়েছি আমি যেন সুস্থ হয়ে যাই। আর উপরওয়ালা আমার কথাটা শুনেছে। প্রায় 1 মাস পর পুরোপুরিভাবে জ্ঞান ফিরে পেয়েছিলাম আমি। তারপর ছোট্ট এই তুমিটাকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। একমাত্র ওনার জন্য আজও তোমার কাছেই রয়েছি। আমার 2 বোন নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে তোমাদের 2 ভাই বোনকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য। আমরা কেউই চাইনি তোমরা কোনো কিছুর জন্য কমতি অনুভব করো। আমার কষ্ট করলেও তোমাদের কষ্ট দেয়নি। আজ এই তোমাদের জন্য দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে এ পর্যন্ত এসেছি, শুধুমাত্র তোমাদের সুখের কথা ভেবে। একজন পিতার ভালোবাসা বর্ধিত তোমাদের সব কিছু দিয়েছি। আমরা 2 বোন চেষ্টা করেছি তোমাদের মা বাবা দুটোই হওয়ার। আসলে আমাদের 2 বোনের ভাগ্য কিছুটা একই রকম।
তোমরা যখন আশেপাশে অন্যজনের পিতাকে দেখেও কান্না করতো, আমাদের কাছে এসে আবদার করতে, তখন আমাদেরও খুব কষ্ট হতো। কিন্তু আমরা চাইলেও তোমাদের সেই আবদার পূরণ করতে পারিনি। কারণ আমি ভেবেছিলাম তোমার ড্যাড হয়তো নিজের লাইফে মুভ অন করে এগিয়ে গেছে। আর আমিও এটা চেয়েছিলাম তোমার ড্যাড সুখে থাকুক, কারণ উনিও অতীতে ভীষণ কষ্টই পেয়েছে। ওনার একটু সুখে থাকার অধিকার রয়েছে, তাই ওনার নতুন সংসারে অশান্তি বাঁধাতে চায়নি। তোমাকে উল্টোপাল্টা বুঝিয়ে মাইন্ড চেঞ্জ করে নিয়েছে। কিন্তু গতকাল যখন তোমার ড্যাডের কথাগুলো শুনলাম, তখন এক মুহূর্তের জন্য শকড হয়ে গিয়েছি। তবুও ওনাকে বিশ্বাস হচ্ছিল না। এত কিছুর পরও ওনাকে কিভাবে এত সহজে ক্ষমা করে দিই বলো তো। খুব করে চেয়েছি ওনাকে ভুলে যেতে, কিন্তু আমার ছেলেটা ওই মানুষটার ফটোকপি হয়ে দুনিয়ায় এসেছে। তোমাকে দেখলে ওনার চেহারা চোখের সামনে ভেসে ওঠে। হাজার চেষ্টা করে আমি ওনাকে পুরোপুরিভাবে ভুলে যেতে পারিনি। আফটার অল আমার সন্তানের পিতা মহাশয় বলে কথা, কিভাবে ভুলে যেতাম।